আমি একজন মেয়ে, হ্যাঁ, জীবিত অবস্থায় সম্পূর্ণ তোমার মতো এক যুবতী ছিলাম। তবে আমার জীবনটাও শেষ করে দিয়েছিল আজকের এই ছেলেটার মতোই একটা শয়তান। জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। We want justice. উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসায় আজ আমরা 100টা সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি। এভাবেই আমাদের পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন। কাবেরী এবং প্রতীক তারা দুজনেই একই কলেজের ছাত্রছাত্রী। আজ তাদের এক বিশেষ দরকারে শহর থেকে বেশ অনেকটা দূরের এক ইউনিভার্সিটিতে আসতে হয়েছিল। তবে ইউনিভার্সিটি থেকে ফেরার সময় তাদের মুখোমুখি হতে হয় এক ভয়ানক কালবৈশাখী রাতে। প্রবল ঝড় জলের হাত থেকে বাঁচতে তারা মাথা গোঁজার ঠাঁই হিসেবে বেছে নেয় রাস্তার ধারে থাকা একটি শতাব্দী প্রাচীন পরিত্যক্ত ভগ্নপ্রায় অট্টালিকাকে। কিন্তু তাদের জন্য সেখানে কি অপেক্ষা করছে? আজ রাতে কাবেরীর কি কোনো ভয়ানক অভিজ্ঞতা হবে? প্রতীকের কপালেই বা নেমে আসতে চলেছে কোন বিপদের অমোঘ ছায়া? জানতে হলে শুনতে থাকুন মাঝরাতের গল্প প্রেজেন্স লেখক সুরজিৎ ঘোষের কলমে কাল বৈশাখীর কালো রাত। গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প, লেখক সুরজিৎ ঘোষের কলমে কাল বৈশাখীর কালো রাত। এই প্রতীক, আকাশের মধ্যে কিরকম সাংঘাতিক মেঘ করেছে দেখেছিস? একটু তাড়াতাড়ি বাইকটা চালা, যদি একবার জর্জল উঠে যায় তাহলে আর রক্ষা নেই। আমাদের আটকে পড়তে হবে আবার। এমনি তো অনেক সময় হয়ে গেছে, বাড়ি ফিরতে দেরি হলে মা বাবা ভীষণ রকমের চিন্তা করবে। আরে ইয়ার কাবেরী, তাড়াতাড়ি তো বাইক চালাচ্ছি, এরপর এর থেকে বেশি স্পিড তুললে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর বিষয়টা। আমরা শহর থেকে অনেক দূরে এসেছি, এখানে যদি হটগাড়ি বসে তোর কথা শুনে আরও বাইকের স্পিড তুলে অসাবধানতায় অ্যাক্সিডেন্ট করে ফেলি, তখন আমাদের কি হবে ভাবতে পেরেছিস? আমাদের মা বাবা সহ পরিবারের অন্যান্য লোকেরা বাড়িতে বসে সেই দুর্ঘটনার খবর পেয়ে তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে। এবার তুই বল আমি কি করব? না না, তুই সাবধানে বাইক চালা। তাতে যদি ফিরতে আর একটু দেরি হয়ে যায় তো যাক, কি আর করা আছে। কাবেরী, তুই একদম চিন্তা করিস না, আমি সম্পূর্ণ সুরক্ষিতভাবে তোকে শহরে পৌঁছে দেব। আসলে কি জানিস প্রতীক, আমি যে তোর সাথে রয়েছি কিংবা বাড়ি ফিরছি সেই কথা বাড়িতে জানানো হয়নি। আর তোর আমার দুজনেরই ফোনের চার্জের অভাবে এভাবে সুইচ অফ হয়ে গিয়েছে, তাই জন্যেই মা বাবা চিন্তা করবে। আর সেই সব কথা ভেবেই তো তোকে তাড়া দিচ্ছি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বাইক চালানো যায়। কথা বলা শেষ হতেই রাস্তার ধুলো উড়িয়ে আবার বাইক চালাতে আরম্ভ করলো প্রতীক। বাইকের পেছনে বসে আছে স্বল্প বয়সী তরুণ যুবতী কাবেরী। প্রতীক এবং কাবেরী ওরা দুজনেই একই কলেজের ছাত্রছাত্রী। পড়াশোনার জন্য এক বিশেষ দরকারে ওদের আজ শহর থেকে বহু দূরের এক ইউনিভার্সিটিতে আসতে হয়েছিল। তবে কাবেরী যে প্রতীকের সাথে ইউনিভার্সিটিতে এসেছে এবং তার সাথে শহরে ফিরে যাবে এই কথা ও কাউকে জানাতে পারেনি। কাবেরী ভেবেছিল সে একলাই বাসে অথবা ট্রেনে করে ইউনিভার্সিটি পৌঁছাবে, কিন্তু আচমকা হঠাৎ করেই প্রতীকের সাথে মাঝ রাস্তায় দেখা হওয়ায় প্রতীক বলল সেও নাকি আজ ইউনিভার্সিটি যাবে তার কোনো এক প্রয়োজনে। এক প্রকার জোর করেই ও কাবেরীকে চাপালো বাইকের পেছনে। সারাদিন যাবৎ ইউনিভার্সিটির বেশ অনেকগুলো কাজ মিটিয়ে একটি স্থানীয় ভাতের হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে ওরা পুনরায় শহরে ফিরে আসার জন্য বাইকে উঠে বসল। তখন বিকেল 4টার কাছাকাছি। তবে আকাশের দিকে তাকিয়ে কাবেরীর বুকের ভেতরটা যেন কেমন মোচড় দিয়ে উঠল। গোটা আকাশ জুড়ে খুব সূক্ষ্মভাবে বিস্তার লাভ করছে
একটা জমাট বাঁধা কালো কুচকুচে অন্ধকারের মতো মেঘের আস্তরণ। সময়টা এখন বৈশাখ মাস, তাই কাল বৈশাখের কথাটাই সবার প্রথমে মাথায় এলো কাবেরীর। কিন্তু ইউনিভার্সিটি থেকে তাদের শহরের দূরত্ব অনেকটাই, তাই বাড়ি ফিরতে প্রায় রাত হয়ে যাবে। তবে তার মাঝে যদি আবার ঝড় জলের মুখোমুখি হতে হয় তাহলে আর রক্ষা নেই। এই কথা ভেবেই সেই প্রতীককে বলল কথাগুলো। মনে মনে কাবেরী ঈশ্বরের কাছে প্রার্থনা জানালো যাতে ভয়াবহ কোনো কালবৈশাখী ঝড়ের মুখোমুখি তাদের হতে না হয়। কিন্তু ঈশ্বর কাবেরীর কথা শুনলেন না। ইউনিভার্সিটি থেকে সামান্য কিছুটা আসতেই ভয়ানক রকমের ঝড় উঠল। তা দেখে প্রতীক বলল, দূর, ঠিক যেই ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো। এবার কি হবে? এইভাবে তো আর বাইক চালানো যায় না। এখন ঝড় উঠেছে, কিছুক্ষণ বাদে বৃষ্টি নামতে শুরু করবে। আমাদের কোথাও একটা মাথা গোজার মতন ঠাঁই খুঁজতে হবে। সেখানে আশ্রয় না নিলে বৃষ্টির ঠান্ডা জলে ভেজা ছাড়া আর কোনো উপায় আমাদের থাকবে না। কিন্তু এতক্ষণ ধরে আকাশের মধ্যে যে কালো মেঘটা জমে উঠেছিল তা এবার রীতিমতো বিধ্বংসী আকার ধারণ করল। শো শো শব্দে জোরালো বেগে বাতাস বইতে লাগলো। সেই ঝোড়ো বাতাসের দাপটে সবকিছু যেন লন্ড ভণ্ড হয়ে গেল। রাস্তার মধ্যে যত ধুলো, বালি, মাটি, খড়কুটো, গাছের শুকনো পাতা, যাবতীয় যা কিছু পড়েছিল সব উঠতে লাগলো দামাল বাতাসের সাথে। প্রকৃতির মধ্যে আলোর মাত্রা একেবারে কমে গিয়ে চারিদিকে নেমে এলো গাঢ় অন্ধকার। বর্তমানে ওদের বাইক দ্রুত গতিতে রাস্তার বুকে ছুটে চলেছে। কালো পিচের রাস্তাটা সোজা চলে গেছে সামনের দিকে। রাস্তার দুই ধারে মানুষের বসতির সামান্যতম কোনো নিদর্শন নেই। কেবলমাত্র চারিদিকে ধুধু সুদূর বিস্তৃত ফাঁকা মাঠ আর মাঠ। যত দূর চোখ যায় তত দূর শুধু মাঠ। মাঠ ছাড়া আর কিছুই নজরে পড়ে না। তবে এখন যেহেতু ধান চাষের মৌসুম নয়, তাই সব কটি মাটি শ্মশান পল্লীর মতো শুকনো ঘা ঘা করছে। আর কিছুটা এগিয়ে আসতেই রাস্তার নিকটবর্তী একটি ভগ্নপ্রায় জরাজীর্ণ অট্টালিকা তাদের নজরে পড়ল। এক মুহূর্ত দেরি না করে বাইক থামালো প্রতীক। চোখের ইশারায় সে কাবেরীকে ওই অট্টালিকার দিকে যাওয়ার নির্দেশ দিল। 7-5 না ভেবে প্রতীকের দেখানো পথ অনুসরণ করে কাবেরী শুরু আলপথের মতো কাঁচা মাটির রাস্তাটা ধরে এগিয়ে গেল সেই পরিত্যক্ত জরাজীর্ণ অট্টালিকার পানে। ইস বাপরে, কি ঝাঁঝালো গন্ধ! চুড়িদারের ওড়না নাকে চাপা দিয়ে কথাগুলো বলল কাবেরী। খুব সাবধানে সন্তর্পণে পা ফেলে ফেলে ওরা ঢুকে এলো সেই পরিত্যক্ত ভাঙা অট্টালিকার অভ্যন্তরে। এই অট্টালিকা কে, কেন, কখন, কি কারণে তৈরি করেছিল তা ওরা জানে না। জানার সামান্যতম প্রয়োজনও নেই। শুধু ঈশ্বরের কাছে অপরিসীম ধন্যবাদ জানালো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে একটা মাথা গোজার মতন আশ্রয় পাইয়ে দেওয়ার কারণে। প্রথমে রিমঝিম করে বৃষ্টি নামলেও তারপর ঝমঝম করে মুষলধারে আরম্ভ হলো বর্ষণ। দীর্ঘদিন শুষ্ক থাকা মাটির বুকে প্রথম বৃষ্টির ফোঁটা পড়লে যে সোদা গন্ধের সৃষ্টি হয় তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সমগ্র তল্লাট জুড়ে। তবে সোদা গন্ধকে ছাপিয়ে অট্টালিকার মধ্যে থাকা একটা ঝাঁঝালো গন্ধ ওদের নাকে এসে ঠেকল। অট্টালিকাটির মধ্যে বেশ কয়েক বছর যে কোনো মানুষের পা পড়েনি তা তারা খুব ভালোভাবে বুঝতে পারল। ভাঙা অট্টালিকার দেয়াল থেকে চুনসুরকির আস্তরণ খসে পড়েছে। বেশ কিছু জায়গা হয়ে উঠেছে চামড়াবিহীন। সিমেন্টের প্লাস্টার ধসে গিয়ে লাল ইটের পাঁজর বেরিয়ে এসেছে। বিভিন্ন জায়গা থেকে নেমে এসেছে বটগাছের শাখা পোশাখা। কিছু কিছু গুলমলতা গজিয়ে উঠেছে চারপাশে। পরিত্যক্ত ভাঙা সেই বাড়ির কড়ি বর্গার কাঠে ঝুলছিল। কয়েকটি চামচিকির পরিবার, তবে হঠাৎ করে আজ দুটি সভ্য জগতের বাসিন্দা তাদের সন্নিকটে এসে পড়ায় তারা বেশ খানিকটা বিরক্ত হয়ে কিচকিচ শব্দ করে উড়ে গেল বাইরে। পরিবর্গার কাঠে একাধিক মাকড়সার ঝুল লেগে রয়েছে।
প্রতীক বাইরের দিকে তাকিয়ে বলল, একেবারে সঠিক সময় এসে প্রবেশ করেছি বাড়িটার মধ্যে। বাইরে কি ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। প্রতীকের কথা শুনে কাবেরী তাকালো বাইরের দিকে। বাইরের বাণে চোখ যেতেই সে দেখল গোটা পৃথিবী যেন তলিয়ে গেছে নিশ্ছিদ্র নিকষ কালো অন্ধকারের অতল সমুদ্রে। কোথাও সামান্যতম আলোর ছিটে ফোটাও নেই। বাইরে থেকে কোনোরূপ শব্দ ভেসে আসছে না, কেবলমাত্র একটানা বৃষ্টিপাতের শব্দ ছাড়া। ঠান্ডা হিমেল বাতাস এলোপাতারিভাবে ঢুকে আসছে সেই পরিত্যক্ত শতাব্দী প্রাচীন অট্টালিকার ভাঙা দরজা বলে। কাবেরীর বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করতে আরম্ভ করলো। তার নিজের প্রতি নিজেরই ভীষণ রকমের রাগ হলো। বাড়ি থেকে বের হওয়ার সময় সে একবারের জন্যও খেয়াল করেনি যে ফোনের চার্জ একেবারে লো হয়ে গিয়েছিল। ফোনের চার্জ যদি ফুল করে সে বেরোতো, তাহলে আজ এই বিপদের মধ্যে তাকে আটকে পড়ে এতটা অসহায় বোধ করতে হতো না। মাকে অন্তত একবার ফোন করে সে বলে দিতে পারত যে তার বাড়ি ফিরতে দেরি হবে। তারা যেন অযথা চিন্তা না করে। বৃদ্ধ দুটো মানুষকে এরকম বাড়তি টেনশন দিয়ে তার নিজেরই বড় খারাপ লাগলো। সত্যি রে প্রতীক, তুই একেবারে ঠিক বলেছিস। দেখ কি ভীষণ রকমের প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে বাইরে। বিশাল বড় বড় গাছগুলো কেমন পাগলের মতো মাথা দোলাচ্ছে। দেখে মনে হচ্ছে এখনই যেন ওগুলো মটমট শব্দ করে ভেঙে পড়বে নিচে। যত সময় এগিয়ে চলল ততই আরো বেশি বেশি পরিমাণে আধার ঘনিয়ে এলো। পরিত্যক্ত ভাঙা বাড়িসহ সমগ্র ভূপ্রকৃতির মধ্যে একটানা বিরামহীনভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার সামান্যতম কোনো লক্ষণ নেই। মেঘাচ্ছন্ন প্রকৃতির অবস্থা দেখে খুব সহজেই বোঝা যায় এই ঝড় জল চট করে থামবার নয়। অন্ধকারের মধ্যে দুরু দুরু বুকে বসেছিল কাবেরী। প্রতীক ব্যাগের ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলো। আচমকায় কাবেরী এক প্রকার প্রায় চিৎকার করে বলল, ওখানে ওখানে ওটা কি? কাবেরীর কথায় চমকিত হয়ে প্রতীক বলে উঠল, আরে এই কাবেরী, হঠাৎ করে এমন চিৎকার করে উঠলি কেন? কোথায় কি দেখলি তুই? প্রতীক প্রতীক ওই অন্ধকারে কোনটার মধ্যে কে যেন একটা দাঁড়িয়েছিল। তুই বিশ্বাস কর আমার কথা, আমি সত্যি বলছি। ওখানে কিছু একটা ছিল। কেউ যেন এসে দাঁড়িয়েছিল অন্ধকারের কোণের মধ্যে। আরে ধুর, কি যে উল্টো পাল্টা বলিস না তুই। এখানে আবার কে এসে দাঁড়াতে যাবে? আর দাঁড়ালে কি আমি দেখতে পেতাম না? আমি তো এই দরজার সামনেই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। কেউ যদি ঘরের ভেতরে ঢোকে তাহলে তো আমাকে পেরিয়েই তাকে ঢুকতে হবে নাকি? আর বাইরে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে দেখেছিস? এই নির্জন প্রান্তে কাক পক্ষীর দেখা পাওয়া যায় না, আর তুই বলছিস কিনা তুই একটা আস্ত মানুষকে দেখেছিস। আমার কথায় হাসিস না প্রতীক। আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সত্যি ওখানে একজন কেউ উপস্থিত ছিল। আমি আমি পরিষ্কার তাকে দেখেছি। সে কোনো পুরুষ নয়, সে একজন নারী। এই সব কিছুই হলো তোর মনের ভুল। প্রতীক যতই মনের ভুল বলে তাকে এক প্রকার ধমকে চুপ করিয়ে দিক না কেন, সে খুব ভালোভাবেই জানে যে ও সত্যি কাউকে দেখেছে। খুব সহজে সবটা নিছকই মনের ভুল ভেবে একেবারে উড়িয়ে দিতে পারল না কাবেরী। এভাবেই কেটে গেল আরও বেশ অনেকটা সময়। এতটা সময় অতিবাহিত হওয়ার পরেও বাইরের প্রাকৃতিক দুর্যোগ এতটুকুও কমেনি, বরং কমার বদলে দুর্যোগের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। বাইরের প্রকৃতি জুড়ে যেন আরম্ভ হয়েছে এক সাংঘাতিক অশনি ঝঞ্ঝা। অসহায়ের মতন চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট ছিল না কাবেরীর কাছে। প্রতীক দাঁড়িয়ে রয়েছে অট্টালিকার দরজার নিকটে। হঠাৎ করেই কিসের যেন একটা টপ টপ শব্দ শুনতে পেল কাবেরী। খুব উঁচু মতন জায়গা থেকে
কোনো তরল গড়িয়ে পড়লে ঠিক যেরকম শব্দ হয়, এই শব্দ যেন একেবারে তাই। কাবেরীর মনে হলো এবার বোধহয় এই অট্টালিকার ভেতরেও বৃষ্টির জল পড়তে আরম্ভ করেছে। সত্যি, বাইরে যে আরে বৃষ্টি হচ্ছে তাতে এই শতাব্দী প্রাচীন অট্টালিকা হুড়মুড় করে না ধসে পড়ে। এই ভেবে সে উপরের দিকে তাকাতেই একেবারে পাথর হয়ে গেল। তার মাথা যেন ঘুরে গেল, পায়ের তলার মাটি ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে উঠল। দীর্ঘক্ষণ অন্ধকারে থাকার কারণে সে পরিষ্কারভাবে স্পষ্ট যা দেখল তা একেবারেই বিশ্বাসের বাইরের এক বিষয়। আমি যা দেখছি তা কি সত্যি বাস্তবে দেখছি? নিজের অজান্তেই কথাগুলো বেরিয়ে এলো কাবেরীর মুখ দিয়ে। অবশ্য আনমনে নিচু স্বরে বলা সেই কথা কান অব্দি গিয়ে পৌঁছালো না প্রতীকের। কাবেরী রীতিমতো অপরিসীম আতঙ্কে কুঁকড়ে গেল। পরিবর্গার কাঠের মধ্যে চামচিকির মতো সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলে রয়েছে একটা ছায়া মানবী। হ্যাঁ, বেশ অনেকটা সময় একভাবে অন্ধকারে থাকার কারণে সে দু চোখে পরিষ্কার দেখল তার দেখার মধ্যে এতটুকু ভুল কিছু নেই। সত্যি একটা মেয়ে অস্বাভাবিকভাবে যাবতীয় বাস্তবিক ও বৈজ্ঞানিক নিয়ম ভেঙে উল্টো হয়ে ঝুলে রয়েছে ছাদের মধ্যে থেকে। মেয়েটির দুই পা ছাদের মধ্যে আটকানো থাকলেও কোমর থেকে মুখ পর্যন্ত নিচের দিকে সম্পূর্ণ ঝুলন্ত। মেয়েটিকে দেখলেই পরিষ্কার বোঝা যায় সে রক্তে মাংসে করা কোনো জীবন্ত মেয়ে নয়। জীবন্ত মানুষ কখনো এরকম কাজ করতে পারে না, এরকম হয় না। মেয়েটি আসলে এক অশরীরী প্রেতাত্মা। তার মাথার লম্বা লম্বা চুলগুলো নেমে এসেছে নিচের দিকে। দুই চোখের মধ্যে মণি বলে কিছু নেই। সর্ষে ফুলের মতন গাঢ় হলুদ রং যেন ঠেস দিয়েছে কেউ দু চোখের অক্ষিকোটরের মাঝে, আর সেই হলুদ বর্ণের মধ্যে সহস্র জ্বলছে টুনি লাইটের আলোর মতো দুটো ছোট্ট ক্ষুদ্র লাল গোলাকার আলোর বিন্দু। তার কপালের কাটা অংশ থেকে চুইয়ে পড়ছে রক্তের সরু ধার, আর সে দুর্গন্ধময় রক্তই টপ টপ শব্দে পতিত হচ্ছে ধরাতলের উপর। অশরীরী সেই মেয়েটির মুখের মধ্যে থেকে বেরিয়ে এসেছে অসংখ্য অগণিত সূচের ফলার মতো দাঁত। তার শরীর সম্পূর্ণরূপে উলঙ্গ। এত বিপুল অন্ধকারের মধ্যেও সেই ধারালো সাদা দাঁতগুলো ঝকঝক করছে। সরু লিকলিকে দুই হাতের মধ্যে বিদ্যমান কালো বাঁকানো বাজ পাখির মতো ধারালো নখ আর সহ্য করতে পারল না কাবেরী। সে দুই চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, কিন্তু চিৎকার করতে গিয়ে বুঝতে পারল তার গলা দিয়ে এতটুকু আওয়াজ বেরোচ্ছে না। বর্তমানে তার গলা পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আরে 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 আরে, কি হলো কাবেরী? তুই এত ঘেমে গিয়েছিস কেন? দাঁড়া, আমি তোর ঘাম মুছিয়ে দিচ্ছি। তোর শরীরের মধ্যে থেকে সমস্ত ক্লান্তি, দুশ্চিন্তা, ভয় সব কিছুই দূর করে দেব আমি। আচ্ছা কাবেরী, আজকের এই অন্ধকারে ডুবে যাওয়া পৃথিবীর বুকে আমরা যদি একে অপরের কাছে নিজেদের সঁপে দিই, তাহলে ব্যাপারটা কিরকম হবে বলতো? কথাগুলো বলতে বলতে প্রতীক এক অদ্ভুত বিকৃত ভঙ্গিমায় একটু একটু করে এগিয়ে আসতে লাগলো কাবেরীর দিকে। প্রতীকের বলা কোনো কথার সামান্যতম অর্থ বুঝতে পারল না কাবেরী, তবে ওর সমগ্র শরীর জুড়ে শিহরণের বন্যা বয়ে গেল। প্রতীকের দুই চোখের দৃষ্টি একবারের জন্য ভালো লাগলো না ওর। হিংস্র হাইনার চোখের মধ্যে যেরকম শিকারের প্রবৃত্তি লুকিয়ে থাকে, বর্তমানে প্রতীকের দুই চোখের মধ্যেও অন্তর্হিত রয়েছে যেন সেই একই রকমের প্রবৃত্তি। ছেলেটার চোখের চাউনির মধ্যে মিশে গিয়েছে এক সাংঘাতিক রকমের পাপ। সে অস্বাভাবিক রকমের জঘন্য ঘৃণ্য চোখে তাকিয়ে রয়েছে কাবেরীর দিকে, যেন খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। কাবেরীর ভীষণ রকমের ভয় হলো। এতটা অসহায়
সে হয়তো এর আগে কখনো নিজেকে মনে করেনি। তার হাত পা কেমন যেন অসাড় হয়ে আসতে লাগলো ক্রমশ। শরীরের মধ্যে সবটুকু শক্তি একত্রিত করে বহু কষ্টের সাথে কাবেরী বলে উঠল, প্রতীক, তুই এভাবে আমার দিকে এগিয়ে আসছিস কেন? প্রতীকের চোখ মুখ জুড়ে যে হিংস্র ভাব ঘনীভূত হয়েছে তা যেন আরও বেশ কিছুটা হিংস্র রূপ নিল। খলখল করে সাক্ষাৎ পিশাচের মতো অট্টহাসি হেসে সে বলল, জানিস কাবেরী, তোকে কলেজে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই কেমন যেন প্রেমে পড়ে গিয়েছিলাম তোর। সব সময় তোকে অনুসরণ করেছি, তোর অনুকরণ করার চেষ্টা করেছি, তোর তোর চোখে ভালো হবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু যত দিন গিয়েছে ততই আমি বুঝতে পেরেছি তুই আমাকে অন্যান্য আর 5টা বন্ধুর মতোই দেখিস, তার থেকে বেশি কিছুই ভাবিস না। সেইবার সরস্বতী পুজোয় হলুদ রঙের বাসন্তী শাড়িতে তোকে দেখে আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তোকে যখন আমার ভালোবাসার কথা বললাম তুই সেই বিষয়টা উড়িয়ে দিলি, ভাবলি আমি হয়তো ইয়ার কি করছি, কিন্তু কিন্তু বিশ্বাস কর, আমি কিন্তু সেদিন সত্যি আমার মন থেকে তোকে প্রেমের নিবেদন করেছিলাম। আজ সুযোগটা যখন একবার আমি পেয়েছি, তখন এই সুবর্ণ সুযোগ কিছুতেই তো আমি হাতছাড়া হতে দেব না। সুযোগ? কোন কোন সুবর্ণ সুযোগের কথা তুই বলছিস প্রতীক? কেন তুই বুঝতে পারছিস না আমি 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 কোন সুযোগের কথা বলছি? এই যে এমন এক রাতে তুই আর আমি একলা রয়েছি, এটাই তো আমার কাছে বিশাল সুবর্ণ সুযোগ। প্রতীক, আমার ভাবতেও ভীষণ ঘৃণা হচ্ছে যে আমি তোকে ভালো মানুষ মনে করতাম, তোকে বিশ্বাস করেছিলাম, আর বিশ্বাস করেছিলাম বলে এরকম একটা অচেনা একটা জায়গায় তোর সাথে আসতে সামান্যতম দ্বিধাবোধ আমি করিনি। আর তুই কিনা আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি। কি করব বল, আমি তো সম্পূর্ণ নিরুপায়। ওই যে কথায় বলে না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে নাকি আঙ্গুলটা খানিকটা বেঁকাতে হয়। আমাকেও তো সেই পন্থা অবলম্বন করতে হলো, কিছুটা আঙ্গুল না হয় আমিও বেঁকালাম। আমি জানতাম তুই আজ শহর থেকে দূরের এই ইউনিভার্সিটিতেই আসবি, তাই তো আমিও ইউনিভার্সিটিতে কিছু প্রয়োজনীয় কাজ মেটানোর মিথ্যে বাহানায় বাইক নিয়ে এই পথে এলাম। রাস্তায় তোর সাথে দেখা হয়ে গেল, আর তোকে এক প্রকার জোর করেই বাইকে নিয়ে নিলাম। সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ইউনিভার্সিটি থেকে বেরোতে আমি দেরি করলাম। আগে থেকে জানতাম সময়টা এখন বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় ওঠার গুরুতর সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ফোনের মাধ্যমে আবহাওয়াতে আজকের সাংঘাতিক ঝড় জলের পূর্বাভাস দিয়েছিল। তাই তো এইরকম একটা জায়গায় তোকে নিয়ে আসা। প্রতীক, তুই আমাকে কোনোদিনও ভালোবাসতেই পারিসনি। যদি কেউ কাউকে সত্যি মন থেকে ভালোবাসে তাহলে কখনো সে এভাবে তার নিজের প্রিয় মানুষটার ক্ষতি করতে পারে না। তাকেই বলে প্রকৃত ভালোবাসা। আর যাই হোক না কেন, তোর মধ্যে সেই প্রকৃত ভালোবাসা নেই, বরং যা রয়েছে
তা হলো কামনার আগুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তুই ঠিকই বলেছিস। আমি আমি কামনার আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আর আজ তোকেও জ্বালিয়ে পুড়িয়ে আমি শেষ করে দেব। কাবেরী, আমি তোকে ভালো কথাই বলছি, তুই আমার কথায় সহমত কর, না হলে তোর কপালে ভয়ানক বিপদ নাচছে। কেমন যেন দাঁতে দাঁত চেপে কথাগুলো চিবিয়ে চিবিয়ে বলল প্রতীক। বর্তমানে তাকে দেখে আর মোটেও কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে সে যেন আস্ত একটা শয়তান। তার জীবের মধ্যে থেকে যেন গড়িয়ে পড়ছে লালারস। ধীরে ধীরে শার্টের বোতামগুলো এক এক করে খুলতে খুলতে সে আরো এগিয়ে আসছে, ক্রমশ পা টেনে টেনে। না, কিছুতেই না। আমি কখনো তোর এইরকম নোংরা কুৎসিত কুরুচিকর প্রস্তাবে রাজি হব না। আমি চিৎকার করে লোক ডাকবো, তখন কিন্তু তুই বিপদে পড়বি প্রতীক। তাই জন্যই বলছি, নিজের চরিত্রে যদি কলঙ্কের দাগ না লাগাতে চাস তাহলে আমার কাছে আসার চেষ্টা করিস না, একেবারেই না কিন্তু। তুই হয়তো বলে যাচ্ছিস কাবেরী যে আমরা এখন ঠিক কোন লোকেশনে রয়েছি। আমরা যেখানে আছি সেটা একেবারেই তোর চেনা জানা কোনো পরিচিত জায়গা তো নয়। এই জায়গাটা সম্পূর্ণরূপে মানুষজনের নাগালের বাইরে। এখানে কারো কোনো বসতি পর্যন্ত নেই। তুই চিৎকার করে মরে গেলেও কেউ তোকে আসবে না সাহায্য করতে, কেউ তোকে আসবে না বাঁচাতে। আজ তুই সম্পূর্ণ নিরুপায়। সেদিন আমার প্রস্তাব নাকচ করে তুই যে অপমান আমায় করেছিলিস এক ঘর স্টুডেন্টের সামনে, আজ সেই অপমানের সুদে আসলে বদলা আমি নেব। প্রতীক টি শার্ট খুলে তা ছুঁড়ে ফেলে দিল অন্ধকারের মধ্যে। লোমশ পেশিবহুল শরীরটাকে নিয়ে এগিয়ে আসতে লাগলো। কাবেরী চরম ভয়ে ও আতঙ্কিত অবস্থায় দু চোখ বন্ধ করে রীতিমতো থরথর করে কাঁপতে লাগলো। সত্যি তার আর কিছু করার নেই। সে একেবারে মূর্খের মতো কাজ করেছে। একটা ছেলেকে এতটা বিশ্বাস করা হয়তো তার উচিত হয়নি। আচমকায় প্রতীকের প্রাণপণ চিৎকার শুনে দু চোখের পাতা খুলে তাকাতেই কাবেরী যা দেখল তা একেবারে অবিশ্বাস্যকর এক বিষয়। সেই অশরীরী মেয়েটি পুনরায় ফিরে এসেছে এবং সে হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়েছে প্রতীকের শরীরের ওপর। দুজনেই ওই অন্ধকার পরিত্যক্ত শতাব্দী প্রাচীন অট্টালিকার মেঝেতে রীতিমতো লুটোপুটি খাচ্ছে। অশরীরী রমণী খিলখিল করে হেসে বলে উঠল, কি ভেবেছিস তোরা যে কোনো মেয়েকে একলা নেই তার সাথে যা খুশি করে যায়, তাই না? আজ তোকে আমি চরম শাস্তি দেব। এই মেয়েটার সাথে কোনো রকম অন্যায় হতে দেব না। এই মেয়েটা নিষ্পাপ ফুলের মতো পবিত্র। ওর জীবন তোর মতো এক নরকের কীটের কবলে পড়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, তা আমি কোনো মতেই করতে দেব না। কর্কশ স্বরে কথাগুলো বলেই সেই অশরীরী রমণী তার নিজের হাতের লম্বা ধারালো নখ দিয়ে আঁচড় বসিয়ে দিল প্রতীকের উন্মুক্ত শরীরের ওপর। এতক্ষণ যে ছেলেটা একটা নিরীহ মেয়ের ওপর অত্যাচার করার চেষ্টা করছিল, এখন সেই অত্যাচারিত হচ্ছে এক অশরীরী নারীর হাতে। প্রতীকের আর্তনাদ ক্রমশ ছড়িয়ে পড়ছে সমগ্র প্রকৃতি জুড়ে, কিন্তু সেই জনমানবহীন প্রান্তরে তার চিৎকার কারো কানে গেল না। বাইরে ঘুটঘুটে বৃষ্টি ভেজা রাতে মাঝে মধ্যেই বিষাক্ত সাপের মতো সর্পিল গতিতে ঊর্ধ্ব গগন হতে নেমে আসছে সাদা বিদ্যুতের ঝলকানি। সেই বিদ্যুতের আলোয় এবার কাবেরী দেখল
ওই অশরীরী রমণী তার আঙ্গুলের তীক্ষ্ণ নখ দিয়ে খুবলে তুলে এনেছে ছেলেটার দুটো চোখ। বলিদানের পর কাটা পাঁঠার মতো ছটপট করছে প্রতীক। দুই চোখের অক্ষিকোট সম্পূর্ণরূপে গর্তে পরিণত হয়েছে। সেই কালচে গর্ত থেকে বেরিয়ে আসছে উষ্ণ লাল তরল। বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে যায় কাবেরীর। সে হতভম্বের মতো কেবল তাকিয়ে থাকে। এই রকম ভয়াবহ দৃশ্য সে এর আগে কখনো কোনোদিন প্রত্যক্ষ করেনি। এরকম দৃশ্য প্রত্যক্ষ করা মোটেও সহজ কোনো কথা নয়। ওই অশরীরী রমণী এবার প্রতীকের গলার কণ্ঠনালী ফালা ফালা করে দিতেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল অভিক। অশরীরী রমণী দুই হাতের মধ্যে সঞ্চিত করল পুরুষের উষ্ণ রক্তের ধারা। তারপর সে নিজের লম্বা লকলকে জীবের বেশ কিছুটা অংশ বের করে তার চেটে পুটে খেল। তোমার কোনো ভয় নেই। এই বিশ্বাসটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে একটা কথা বলি, এইভাবে কোনো ছেলেকে বিশ্বাস করে মা বাবাকে অযথা চিন্তা দিয়ে কোথাও যেও না। আমি একবারের জন্য বলছি না যে সব ছেলেরাই এরকম হয়, কিন্তু তাও সাবধানের মান নেই। পা ফেলার আগে অন্তত 10 বার ভাবনা চিন্তা করা উচিত, না হলে আজ তোমার অবস্থা ঠিক আমার মতোই হতো। আমাদের সমাজ বড় পোড়া। আমাদের সমাজে পুরুষের কোনো দোষ হয় না, দোষ হয় শুধুমাত্র মেয়েদের। হ্যাঁ হ্যাঁ, যত দোষের ভাগীদার শুধুমাত্র মেয়েরাই। সবকিছুই নারীদের বরাদ্দেই জোটে। তুমি কে? তোমার এই অবস্থা হলো কি কারণে? আমি একজন মেয়ে, হ্যাঁ, জীবিত অবস্থায় সম্পূর্ণ তোমার মতো এক যুবতী ছিলাম। তবে আমার জীবনটাও শেষ করে দিয়েছিল আজকের এই ছেলেটার মতোই একটা শয়তান। ওরা আসলে মানুষ নয়। মানুষের মতো দেখতে হলেই কি মানুষ হওয়া যায়? মানুষের ভেতরে থাকা মনুষ্যত্ব বোধটাই হলো আসল কথা। আমার প্রেমিক সেই দিন আমাকে নিয়ে এসেছিল এখানে। আমি তোমার মতোই অন্ধবিশ্বাস করেছিলাম তাকে। আসলে অতিরিক্ত ভালোবাসা যে মানুষকে অন্ধ করে দেয়, তাকে স্বাভাবিক চিন্তা ভাবনার সবকিছু থেকে দূরে সরিয়ে রাখে। আমারও বোধবুদ্ধির লোপ পেয়েছিল, তাই তো আমি আমার প্রেমিকের কথা বিশ্বাস করে এখানে আসি। কিন্তু তার যে এমন অসৎ কুটিল জঘন্য উদ্দেশ্য ছিল তা আমি জানতাম না। সে আমাকে একলাপে আমার শরীরটা নিয়ে খেলা করে আমাকে মেরে ফেলে। তারপর থেকেই আমি এই পরিত্যক্ত ভগ্নপ্রায় অট্টালিকার মধ্যে কবরের বুকে শুয়ে আছি। ওই যে ঘরের কোণে আমার মৃতদেহ শায়িত করে রাখা হয়েছিল। আমার আত্মা মুক্তি পায়নি, মুক্তি পাবার কথাও নয়। বছর ঘুরতে না ঘুরতেই ওই শয়তানটা আরো একজন মেয়ে মানুষকে ভুলিয়ে নিয়ে এসেছিল এখানে। তবে আমি ওই মেয়েটার কোনো ক্ষতি হতে দিইনি, বরং তাকে উচিত শিক্ষা দিয়েছিলাম। এখানে এই পুরুষটির মতো তারও ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল। তুমি চলে যাও, তোমার কথা কেউ জানতে পারবে না। তুমি কোনোভাবেই কোথাও জড়িয়ে পড়বে না। তবে মাথায় রেখো, আজ যে বিপদ ঘটতে চলেছিল তা কিন্তু আবার ভবিষ্যতেও ঘটতে পারে, যদি তুমি সতর্ক না হও। আমাদের চারপাশে অসংখ্য অগণিত বিষাক্ত কীটের দল ঘোরাফেরা করছে, নানা রকমের মানুষের রূপ ধারণ করে। তাদের নোংরা হাত থেকে রেহাই পাওয়ার জন্যই সেই মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখাই উচিত। এত দূর বলে বাতাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল
সেই অশরীরী রমণী। কাবেরীর 2 চোখ দিয়ে ততক্ষণ জল নেমে এসেছে। সত্যি ওই মেয়েটার ভয়ঙ্কর মর্মান্তিক পরিণতির কথা জেনে একজন মেয়ে হয়ে তার কষ্টটা বোঝা খুব কঠিন কোনো কাজ নয়। আজ তারও অবস্থা ঠিক একই রকমের হতে পারত যদি সে ঠিক সময়ে এসে তাকে রক্ষা না করত। প্রতীকের শুয়ে থাকা প্রাণহীন দেহটার দিকে তাকিয়েও প্রবল ঘৃণা জাগরণ হলো কাবেরীর দেহ জুড়ে। তার মনে হলো থুতু ছিটিয়ে দিতে, কিন্তু কোনো রকমে নিজেকে সংবরণ করে সে উঠে দাঁড়ালো। অশরীরী রমণী মিলে যাবার পূর্বে তার কানে কানে বলে দিয়েছে এখান থেকে আর কিছুটা দূরেই স্থানীয় লোকাল গাড়িসহ বাস স্ট্যান্ড রয়েছে। যতটা পরিমাণ সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কাবেরী। তারপর বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বেরিয়ে পড়ল বাইরে। আজ কাবেরী অন্তর থেকে উপলব্ধি করতে পারল যে সকল অশরীরী অতৃপ্ত আত্মা মানেই মানুষের জন্য ভয়ানক কিছু তেমনটা নয়। মানুষের মধ্যে যেমন ভালো মন্দের ভেদাভেদ রয়েছে, অশরীরী অতৃপ্ত আত্মা তাদের মধ্যেও ঠিক ভেদাভেদ রয়েছে। কাবেরী 2 হাত জোর করে ধন্যবাদ জানালো সেই অশরীরী রমণীর অতৃপ্ত আত্মার উদ্দেশ্যে। বহু দূরে রাস্তার মধ্যে কয়েকটা ছোট বড় দোকান আর কিছু গাড়ি দেখতে পেয়ে তার বুকের মধ্যে একটু একটু করে বল ফিরে এলো। এই কালবৈশাখী কালো রাতের কথা কাবেরী যেন কোনোদিন ভুলতে পারবে না। আজকের গল্প কালবৈশাখীর কালো রাত এখানেই শেষ হলো। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি ভৌতিক হারিয়ে করা গল্প নিয়ে। ধন্যবাদ।